হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি খুব রিসেন্টলি রিলিজ হওয়া, যার নাম হলো আফতার ফায়ার অ্যান্ড আশ। তো আফতার 3টা শুরু হওয়ার আগে আমি আপনাদেরকে একবার আফতার 1 এবং আফতার 2 এর স্টোরিটা জানিয়ে দিই, তাহলে আফতার 3 মুভিটিকে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। আসলে আফতার মুভির যে স্টোরিটা ছিল সেটা এখন আর না, সেটা ফিউচার থেকে বিলং করে, আর এই সমস্ত কিছু শুরু হয় আফতার 1 থেকে। আফতার 1 এর শুরুতে আমরা একটা 20th সেঞ্চুরির একটা সিন দেখতে পারি। সেখানে আমরা একটা ওয়ার্ল্ড দেখতে পারি, যেটা এমন একটা ওয়ার্ল্ড যেটা আমাদের সময়ের থেকে 100 গুণ আগের ওয়ার্ল্ড। এখানে সবাই সায়েন্স এবং টেকনোলজির উপর অনেক বেশি এগিয়ে গেছে, কিন্তু টেকনোলজি যতই এগিয়ে যাক না কেন, কিন্তু ওয়ার্ল্ডের যে ন্যাচারাল রিসোর্সেস ছিল সে সমস্ত কিছু একই রকম থেকে যায়। আর যেহেতু এই সময় অনেক বেশি আবাদি বেড়ে গেছিল, সেই সময় ওয়ার্ল্ডের রিসোর্সেস গুলো অনেক কম পড়ে যাচ্ছিল। সেই কারণে সেই সময়ের লোকেরা সেখানে একটা নতুন প্ল্যানেট তৈরি করে নিয়েছে, যেটা কিনা পুরোপুরি ভাবে পৃথিবীর মতোই হবে, আর যার মধ্যে যেন মানুষ থাকতে পারুক। সেই সময় তারা মনে করেছিল যে তারা আরেকটা প্ল্যানেট বানিয়ে তার মধ্যে অর্ধেক পপুলেশন পাঠিয়ে দেবে, যাতে তারাও ভালোভাবে বাঁচতে পারুক এবং সেখানে রিসোর্সেস গুলোকে তারা ভালোভাবে ব্যবহার করতে পারুক। সেই সোলার সিস্টেমে তারা একটা প্ল্যানেট পায় যার নাম ছিল পলিফেমাস। তারপর যখন তারা সেই প্ল্যানেটের ব্যাপারে রিসার্চ করে, তখন তারা জানতে পারে তার মধ্যে তো কেউ থাকতেই পারবে না, এবং সেই প্ল্যানেটেরও একটা নিজস্ব চাঁদ রয়েছে যার নাম হলো প্ল্যান্ডোরা। আর সেই প্ল্যানেটটা এমন না যে সেটা শুধু দেখতে পৃথিবীর মতো, তার মধ্যে পৃথিবীর মতো সমস্ত জিনিসপত্রও ছিল, এমনকি তার মধ্যে প্রাকৃতিক জিনিসও অনেক বেশি বেশি ছিল। সেই কারণে মানুষেরা এখন সেই প্ল্যানেটে আসে এবং তাদের রিসার্চ গুলোকে শুরু করে দেয়। এর সাথে সাথে সেই প্যান্ডোরাতে কিছু কিছু এলিয়েন্সও ছিল, কিন্তু তার মধ্যে সব থেকে বেশি খাস ছিল নাভি লোক। এই নাভিরা এখানে পৃথিবীর লোকেদের মতো অনেকটা সিমিলার ছিল, আর পুরো প্যান্ডোরার মধ্যে এরাই সব থেকে বেশি বুদ্ধিমান ছিল। এরপর যখন এখানে মানুষেরা রিসার্চ করা শুরু করলো, তখন তারা জানতে পারলো যে এর মধ্যে মানুষের থাকাটা অতটাও সহজ হবে না, কারণ পুরোপুরি সেই নেচারে না নেবে তাদের উপর ভালো করে রিসার্চ করা যাবে না। সেই কারণে সায়েন্টিস্টরা এখানে হিউম্যানের ডিএনএ এবং নাভিদের ডিএনএ মিলিয়ে একটা নতুন হাইব্রিড বডি বানিয়েছে, এমন একটা হাভি যার মধ্যে হিউম্যানস এবং নাভির দুজনেরই গুণ ছিল, এবং তাদের নামই রাখা হয়েছিল আফতার। এরপর পরে টম সালি নামের একজন অবতার বানানো হয়, যাতে সে প্যান্ডোরাতে নেমে তাদের উপর রিসার্চ করতে পারুক। কিন্তু প্যান্ডোরাতে যাওয়ার পরে এখানে নিজের বডিটাকে অবজার্ভ করার আগেই আফসালিকে এখানে একটা চোর তাকে মেরে ফেলে, কিন্তু টম সালির বডিটাকে এখানে বানানোর জন্য অনেক বিলিয়ন খরচ হয়েছিল। সেই কারণে সায়েন্টিস্ট এখানে আফতারের বডিটাকে ছাড়লো না, তাই টম সালির ছোট ভাই যার নাম জেমস সালি ছিল তাকে অফার করে যাতে সে আফতারের বডিটাকে একসেপ্ট করে নিক। কিন্তু যে ভাই ছিল সে কোনো সায়েন্টিস্ট ছিল না, যে কিনা একজন আর্মি ছিল। সে অনেক বছর আগে যুদ্ধের জন্য তার একটা পা হারিয়ে ফেলেছিল, যেহেতু তার কোনো কাজ ছিল না এবং আফতার বডিটাকে একসেপ্ট করার জন্য সে পয়সাও পাচ্ছিল, সেই কারণে সে রাজি হয়ে যায়। সেই কারণে সে সেখান থেকে ডাইরেক্ট প্যান্ডোরাতে পৌঁছে যায়। এরপর সে নিজের প্যান্ডোরা বডিটাকে একসেপ্ট করার পর সেখানে সে অনেক বেশি এক্সপ্লোর করে। এরপর পরে গিয়ে সে নেত্রী নামের একটি আফতারের সাথেও দেখা হয়। এরপর যখন জ্যাক সালি প্যান্ডোরাতে আসে আর নিজের প্যান্ডোরা বডিটাকে অ্যাক্সেস করে, তারপরেই সে প্যান্ডোরাতে অনেক বেশি রিসার্চ করে। আর সেই সময় কিছুদিন পর সে সেখানে নেত্রী নামের একটি নাভির সাথে দেখা হয়, যেখানে জ্যাক সালি তাকে পরে ভালোবেসে ফেলেছিল। এখানে এমনকি নেতেরি জ্যাক সালিকে তার বাকি লোকেদের সাথে পরিচয় করায়, আর নেতেরি এখানে জ্যাক সালিকে তার ব্যাপারে সমস্ত কিছু জানায়। তারপরে জ্যাক সালি এখানে নাভি লোকেদের ধরন এবং তাদের পোশাক আশাক, তাদের খাওয়া দাওয়া এবং তাদের থাকার সমস্ত কিছু জানে। তারপর ধীরে ধীরে সেও একটা নাভি হয়ে যায়। কিন্তু এখানে আমরা জানতে পারি প্যান্ডোরাতে যে সমস্ত হিউম্যানসরা এসেছিল তার মধ্যে তো বেশি লোকেরাই সায়েন্টিস্ট ছিল, যারা রিসার্চ করার জন্য এখানে এসেছে। এছাড়াও তাদের সাথে অনেক সোলজার্সও এসেছিল, তারা কিনা অস্ত্র থেকে লেস। আর এই সমস্ত সোলজারদের হেড ছিল কন্ডাল মার্সরেস, যে কিনা অনেক বেশি বদমাশ ছিল আর সে অনেক বেশি রুড ছিল। অন্যদিকে প্যান্ডোরার উপর যে সমস্ত কিছু রিসার্চ গুলো হচ্ছিল সেগুলো আরডিআর নামের একটা কোম্পানি করাচ্ছিল। এই কোম্পানির রিসার্চের সময় জানতে পেরেছে প্যান্ডোরাতে একটা অনেক বেশি দামি একটা মেটাল রয়েছে, নাম হলো আনাপটোনিয়াম। আর এটা সেখানে সব থেকে বেশি রয়েছে, যেখানে এই নেতি এবং তার বাকি লোকেরা থাকতো। আর কন্নেক্টাল এখানে জেফ সালিকে টার্গেট দিয়ে পাঠিয়েছিল যে তার এই সমস্ত জায়গা থেকে নাভিগুলোকে সরিয়ে দেওয়ার, যাতে মানুষেরা আনাপটোনিয়াম গুলোকে নিতে পারে। কিন্তু জেফ সালি তাদেরকে এখান থেকে সরানো থেকে ফেল হয়ে যায়, এবং এমনকি সে সত্যিটা বলেও ফেলে যে তার এখানে লক্ষ্য ছিল এখান থেকে সবাইকে সরানোর, যাতে মানুষেরা এটাকে নিতে পারুক। এটা জানার পর নাভির লোকেরা এখানে জিএক্সএলের উপর আক্রমণ করে দেয়। অন্যদিকে কর্নেল এখানে তার পুরো মিলিটারি গুলোকে তৈরি করে এবং সে নাভি লোকেদের উপর আক্রমণ করার জন্য বলে দেয়। এই ব্যাপারটা যখন
জ্যাক জানতে পারে তখন সে বুঝতে পারে সে ডাইরেক্টলি নেভিদের সাথ দিতে পারবে না, কারণ সে ভালো করে জানতো নাভির লোকেরা এখন তাকে আর একসেপ্ট করবে না। আর এখন সে এমনটা করার জন্য পেন্ডোরাতে টৌরাফ নামের একটা বড় ড্রাগনকে ধরে। এই ড্রাগনটিকে নিয়ে বলা হতো এই ড্রাগনটিকে কন্ট্রোল করা সবার দ্বারা সম্ভব নয়, কিন্তু যে এই ড্রাগনটিকে কন্ট্রোল করতে পারে সে নাভি লোকেদের হেড মনে করতো। আর সেই সময় আমরা দেখতে পারি জ্যাক এটাকে কন্ট্রোল করে নিতে পেরেছে। আর তখন আমরা দেখতে পারি সবাই এখানে জ্যাককে তাদের হেড মনে করছিল, যাকে বলা হতো তোরাক মাকতো। তারপর তাকে দেখার পর নাভি লোকেরা তাকে তাদের হেড মনে করে এবং তাকে আবার একসেপ্ট করে নেয়। এরপর জ্যাক এখান থেকে নাভিদের হয়ে লড়ে এবং তাদেরকে প্রোটেক্ট করে। আর এই যুদ্ধে শুধু না নাভি লোকেরা জিতেছিল, এমনকি এখানে ক্লোনিলও মারা গেছিল এবং বাকি থাকা মানুষগুলোকে তারা আবারও পৃথিবীতে পাঠিয়ে দেয়। শুধুমাত্র সেই পান্ডোরাতে সেই সমস্ত মানুষদেরকে থাকতে দেওয়া হয়েছিল যারা এখানে নাভিকে সাহায্য করছে। এরপর আমরা দেখতে পারি জ্যাক পুরোপুরি ভাবে নাভি হয়ে গেছে এবং সে নিয়তিকে বিয়ে করে অনেকগুলো বাচ্চাও বানিয়ে নেয়। এরপর এখানে আফতার 2 এর শুরু হয়। এরপর আমরা জ্যাক সাল্লিকে দেখতে পারি যে নাভিদের পুরো লিডার হয়ে গেছে এবং তার এখন 3টে বাচ্চাও হয়েছে, যার মধ্যে 2টো ছেলে এবং একটি মেয়ে ছিল। বড় ছেলের নাম ছিল নেথিয়াম এবং মেজর ছেলের নাম ছিল লুয়াক এবং ছোট মেয়ের নাম ছিল টক। এর সাথে সাথে ডক্টর অগাস্টিন যারা নাভিদের সাথ দিতে গিয়ে মারা গেছিল তারও আফতার ভাবে একটা বাচ্চা হয়েছিল যার নাম রাখা হয়েছিল কেভি। আর এই কেরিকেও জ্যাক সাল্লি অ্যাডপ্ট করে নিয়েছিল এবং তাদের সাথে একটা হিউম্যান বাচ্চাও ছিল যার নাম ছিল স্পাইডার। আর এই ছেলেটা আসলে ক্যান্ডেল স্মাইলের ছেলে ছিল, কারণ যখন মানুষগুলোকে এখানে স্পেসে পাঠানো হয়েছিল তখন তার জন্য সে অনেক বেশি ছোট ছিল, সেই কারণে তাকে পাঠানো হয়নি। সেই কারণে জ্যাক সাল্লি ভেবেছিল একে সে অ্যাডপ্ট করে নেবে। এইভাবে জ্যাক সাল্লি এবং নেথিরি খুব ভালোভাবে চলছিল। এইভাবে কিছুদিন পার হওয়ার পর আমরা দেখতে পাই মানুষেরা আবার এখানে নতুন ভাবে যুদ্ধ করার জন্য এসেছিল, অনেক বেশি জনসংখ্যা এবং অনেক বেশি অস্ত্র নিয়ে। এরপর তাদের প্ল্যান ছিল তারা নেভিদেরকে পুরোপুরি ভাবে শেষ করে দেবে। এর সাথে সাথে তারা কর্নেল স্মাইলের একটা আফতারও তৈরি করে নেয়, যার মধ্যে কর্নেল স্মাইলের সমস্ত মেমোরি ছিল। সেই জন্য আপনারা ভাবতে পারেন যে জ্যাক সাল্লি যেভাবে আফতার ছিল সেইভাবে কর্নেল স্মাইলও এখন পুরোপুরি ভাবে একটা আফতার হয়ে গেছে। অন্যদিকে জ্যাক সাল্লি ভালো করে জানতো যে মানুষরা যত অস্ত্র নিয়েছে তার দ্বারা তারা নেভিদেরকে এখানেই শেষ করে দিতে পারবে, আর যাতে তারা এটা করতে না পারুক সেই জন্য জ্যাক সাল্লি তার পুরো টিমদেরকে নিয়ে এখানে হিউম্যানসদের পুরো অস্ত্রগুলোকে লুটে নেয়। এর ফলে এখন নাভিদের কাছে অনেক অস্ত্র চলে এসেছে, কিন্তু জ্যাক সাল্লি ভালো করে জানতো এরা এখানে তার জন্য এবং তার স্ত্রীর জন্য এসেছে। সেই কারণে জ্যাক সাল্লি মনে করলো সে যদি তার টিম থেকে দূরে হয়ে যায় তাহলে তাদেরকে তারা আর মারবে না। এই জন্য জ্যাক সাল্লি এবং তার বউ এবং তার বাচ্চারা মিলে একটা দূরে আইল্যান্ডে চলে যায়, যেখানে যেন তারা তাকে খুঁজতে না পারুক। তারপর তারা যখন অন্য আইল্যান্ডে আসে তখন তারা এখানকার নাভি লোকেদেরকে দেখতে পায় যারা কিনা পুরোপুরি অন্যরকম ছিল। এদের বডির কালারও অন্যরকম ছিল এবং বডির যে ধাঁচা রয়েছে সেটাও অনেকটা মজবুত ছিল। আর তারা শুধু জমির জন্য না, তারা জলেতেও অনেক বেশি শক্তিশালী ছিল। আর এই কবিলার যে হেড ছিল তারা এখানে জ্যাক সাল্লি এবং তার স্ত্রীকে অ্যাকসেপ্ট করে নেয় এবং তাদের সমস্ত চাল ধরনগুলো তাদেরকে শেখায়। অন্যদিকে কর্নেল স্মাইল সেখানে জ্যাক সাল্লি লোকেশন আবারও পেয়ে গেছে, আর সে যখনই জানতে পেরেছে জ্যাক সাল্লি কোথায় রয়েছে এবং সে কি করছে তখনই সে যুদ্ধের জন্য আবার রেডি হয়ে যায় এবং তার উপর আক্রমণ করার জন্য আবারও চলে আসে। এরপর এখানে জ্যাক সাল্লি এবং তার স্ত্রী এবং এইখানের কেবিলের যে লিডার ছিল এবং বাকি সোলজার্সরা এখানে যুদ্ধের জন্য পুরোপুরি ভাবে তৈরি হয়ে যায়। এরপর নাভি এবং হিউম্যানসদের মধ্যে আবারও একবার যুদ্ধ হয়। এই যুদ্ধের মধ্যে সোলজার্সরা নাভিদের অনেক বেশি খারাপ অবস্থা করে ফেলেছিল, আর এমনকি এই যুদ্ধের মধ্যে জ্যাক সাল্লির বড় ছেলে নেথিয়ামও মারা যায়, কারণ কর্নেল স্মাইল এখানে তাকে গুলি মেরে তাকে মেরে ফেলে। কিন্তু শেষ মুহূর্তে তাদের যুদ্ধ অনেক বেশি বেড়ে যায় এবং নাভিরা আবারও জিতে যায় এবং আরো একবার তারা হিউম্যানসদেরকে হারিয়ে ফেলে। এরপরে শুরু হয় আফতারের 3rd পার্ট, অর্থাৎ আফতার ফায়ার অ্যান্ড আশ। এরপর আমরা দেখতে পাই এখানে জ্যাক সাল্লি এবং তার বউ তার বড় ছেলে মরে যাওয়ার জন্য অনেক বেশি কষ্ট হচ্ছিল, এমনকি নেথিয়ামের ছোট ভাই লোক মনে করছিল তার জন্যই তার বড় দাদা মারা গেছে। কিন্তু এইসব ছেড়ে জ্যাক সাল্লি পরের যুদ্ধটাকে আসার জন্য তৈরি হচ্ছিল, কারণ তার মনে হচ্ছিল অবশ্যই তারা এই যুদ্ধে হিউম্যানসদেরকে হারিয়ে ফেলেছে। কিন্তু সে ভালো করে জানতো যে হিউম্যানস আবার ব্যাক আসবে এবং তারা আরো বড় একটা যুদ্ধ করবে। সেই কারণে সে জলের মধ্যে পড়ে থাকা যে সমস্ত অস্ত্রগুলো ছিল সেগুলো সে আবার কালেক্ট করলো এবং সেগুলো থেকে সে সমস্ত কিছু নোয়াকের দ্বারা জোগাড় করে। এরপর জ্যাক সাল্লি, লোক এবং স্পাইডার মিলে জলে থাকা নাভিদেরকে বন্দুক চালানোর জন্য ট্রেনিং দিচ্ছিল। কিন্তু তখন আমরা দেখতে পারি সেই জলে থাকা নেভিগুলোকে সেই বন্দুকগুলো ব্যবহার করার জন্য তাদেরকে মানা করে দেয় এবং তারা তাদেরকে জানায় যে তারা শুধু একমাত্র তাদের ট্রেডিশনাল হাতিয়ারের দ্বারাই যুদ্ধ করবে। এরপর জ্যাক সাল্লি তার ওয়াইফ নেথিরিকেও হাতিয়ার দেয়, কিন্তু জ্যাক সাল্লি খুব
ভালো করে জানতো তার স্ত্রী এই বন্দুকগুলোকে কখনোই ব্যবহার করবে না। সেই জন্য জেক্সেল এখানে যতগুলো থাকা তীর ছিল তার উপর পালক লাগিয়ে দেয়, কিন্তু নেথেরি সেই সমস্ত কিছু ব্যবহার করার জন্য তাকে মানা করে দেয় এবং জেক্সেল তাকে জানায় যে সেও তার পুরনো ব্যবহার করা অস্ত্রগুলোকেই ব্যবহার করবে। এরপর সমস্ত কিছু ঠিকভাবে চলছিল। একদিন দেখি যখন এরা সবাই একসাথে মিলে ঘুমাচ্ছিল তখন স্পাইডারের মাস্কের অক্সিজেন শেষ হয়ে যায়। সেই কারণে এখানে স্পাইডার শ্বাস না আসার জন্য তড়পাচ্ছিল। সেই কারণে তারা সেখানে তাড়াহুড়ো করে স্পাইডারের সেকেন্ড মাস্কটিকে খোঁজে। তারপর স্পাইডার সেটাকে লাগিয়ে নেয়, যার ফলে এখানে স্পাইডারের জীবনটা বেঁচে যায়। এখানে স্পাইডারকে দেখে জেক্সেলি বুঝতে পেরে যায় যে তারা বেশি দিন ভাবে এখানে স্পাইডারকে বাঁচাতে পারবে না, কারণ যখনই এখানে স্পাইডারের মাস্কের অক্সিজেন শেষ হয়ে যাবে বা এই মাস্কে কোনো সমস্যা চলে আসবে তখন তার মৃত্যু হয়ে যাবে। তাই জন্য এর থেকে এটা ভালো হবে যে খুব তাড়াতাড়ি তাকে হিউম্যানসদের কাছে পাঠিয়ে দেওয়া হোক। এইটা করার জন্য এখানে জেক্সেলি অন্য ট্রাইবদের সাথে কথা বলে, বেসিক্যালি যারা হাওয়াদের রাজা, কারণ তাদের কাছে এমন হাওয়ায় ওড়া ড্রাগন রয়েছে যার দ্বারা তারা হাওয়ায় উঠতে পারবে আর জিনিসপত্র এখান থেকে ওখানে নিয়ে যায়। সেই কারণে জেক্সেলি তাদের লিডারকে গিয়ে বলে যে তারা স্পাইডার নামের এই বাচ্চাটাকে এখান থেকে নিয়ে যাক এবং তাদেরকে হিউম্যানসের কাছে ছেড়ে আসুক। এর জন্য হাওয়ায় ওড়া যে সওদাগর ছিল তাদের লিডার তো রাজি হয়ে যায়, কিন্তু তারা জেক্সেলিকে বলে যে তারা যখনই হাওয়ায় ওড়ে তখন অন্য কাবিলার নাগিসরা তাদের উপর আক্রমণ করে এবং তাদেরকে মেরে ফেলে এবং তাদের জিনিসপত্র কেড়ে নেয়। আর এই অ্যাগ্রেসিভ যে কাবিলাটা রয়েছে তার নাম হচ্ছে রাগ কাবিলা, আর এই রাগ কাবিলার একটা টিম লিডার রয়েছে যার নাম হচ্ছে ভারাং। তারপর টিম লিডার তাদেরকে জানায় যে সে জ্যাক স্পাইডারকে নিয়ে তো যাবে কিন্তু তার স্পাইডারের সাহায্য লাগবে। তারপর জেক্সেলি তাকে হ্যাঁ বলে দেয়। এরপর তাকে বলে যে সে পুরো ফ্যামিলির সাথে নিয়ে যাবে এবং তাদের সাথে সাথে থেকে তাদেরকে রাগ কাবিলার থেকে প্রোটেক্ট করবে। এরপরে আমরা দেখতে পাই তারা হাওয়াতে যাত্রা করা শুরু করে দেয়। এর কিছুক্ষণ পর আমরা দেখতে পাই রাগ কাবিলা তাদের উপর আক্রমণ করে দিয়েছে। আর এই যুদ্ধের মধ্যে জেক্সেলি এবং নেথেরি এবং তার বাকি বাচ্চারা মিলে ভারাং এবং বাকি লোকেদের সাথে লড়াই তো করে, কিন্তু তারা অনেক শক্তিশালী এবং পরিমাণে অনেক বেশি থাকাতে জেক্সেলি এবং তার পরিবারের লোকেরা তাকে আটকাতে পারলো না। রাগ কাবিলা এখানে নেথেরি এবং বাকি বাচ্চাদেরকেও নিচে ফেলে দেয় আর হাওয়াই সওদাগরের সমস্ত ড্রাগনে আগুন লাগিয়েও তাদেরকে নিচে ফেলে দেয়। আর সেই ড্রাগনের উপরে যে সমস্ত নাভিরা ছিল তাদেরকেও মেরে ফেলে এবং তাদের মালপত্রগুলোকেও ছিনিয়ে নেয়। এই সমস্ত কিছুর পিছনে এখানে নেথেরি ভারাং এর তীর লেগে যায়, যার কারণে তার অনেক বেশি চোট লেগে যায় এবং সে মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর জেক এবং নেথেরির বাচ্চারাও আলাদা হয়ে যায় এবং তারা নিচে চলে আসে। সেই কারণে জেক্সেলি তাদেরকে খোঁজা শুরু করে দেয়। অন্যদিকে কর্নেলও জানতে পেরে গেছে যে জেক্সেলি এবং তার স্ত্রী কোথায় রয়েছে এবং সে তার একটা সাথী মিলে জেক্সেলের কাছে আসে এবং তাকে খুঁজতে শুরু করে। অন্যদিকে জেক্সেলের বাচ্চার কাছে রাগ কাবিলার অনেক লোকেরা চলে আসে। তাদের থেকে বাঁচার জন্য লোক তাদের উপর গুলি চালায়। তারপর গুলি চালানোর পর দুজনেরই সেখানে মৃত্যু হয়ে যায়, যেটাকে দেখে ভারাং এখানে অনেক বেশি অবাক হয়ে যায় এবং সে ভাবতে লাগে এটা কি ধরনের হাতিয়ার যেটাতে একটা আক্রমণে তার সাথীদেরকে তারা মেরে ফেলতে পারছে। তারপর তারা বাচ্চাগুলোকে ধরার চেষ্টা করছিল, কিন্তু সেই বাচ্চাগুলো নদীর দ্বারা একটা অন্য জায়গায় পৌঁছে যায়। অন্যদিকে জেক্সেলি তার বউ এবং তার বাচ্চাকে খুঁজছিল। তখনই কর্নেলের লোকেরা এখানে জেক্সেলিকে ধরে নেয় এবং তাকে বন্দী বানিয়ে নেয়। তখন জেক্সেলি কর্নেলকে বলে যে সেও স্পাইডারকে খুঁজছে এবং সে জানায় যে স্পাইডারের মাস্কের অক্সিজেন খুব শীঘ্রই শেষ হতে চলেছে, সেই কারণে তাকে একটা নতুন মাস্ক দিতে হবে। এইটা শোনার পর কর্নেলের মন গলে যায় এবং সেও এখানে জ্যাকের সাথ দেওয়া শুরু করে। তারপর এখানে সবাই মিলে এখানে তার বাচ্চাগুলোকে খুঁজতে শুরু করে। অন্যদিকে বাচ্চারা এখানে একটা সেফ জায়গা চলে এসেছে, কিন্তু এখানে আসার পর এখানে স্পাইডারের মাস্কের অক্সিজেন শেষ হয়ে যায়। সেই কারণে সে সেখানে তড়পানো শুরু হয়ে যায়। যেহেতু বাচ্চাদের কাছে কোনো অপশন ছিল না, সেই কারণে কেরি এখানে মা ইরার কাছে গিয়ে প্রার্থনা করে এবং সে গিয়ে লুয়াককে বলে যে এখানে স্পাইডারকে মেঝেতে শুয়ে দিতে। এরপর স্পাইডারকে শুয়ে দেওয়ার পর এখানে মা এভেস রিচুয়াল স্টার্ট করে এবং সে মা এভার কাছে সাহায্য চায়। এরপর আমরা দেখতে পারি জমিন দিকে কিছু রেশে বেরাচ্ছে আর সেইগুলো সব স্পাইডারের নাক মুখ দিয়ে ভিতরে ঢুকে যাচ্ছিল, যার পরে আমরা দেখতে পারি এখানে স্পাইডার পেন্ডোরাতে থাকার জন্য তৈরি হয়ে যায় এবং সে মাস্ক ছাড়াই এখানে নিঃশ্বাস নিতে পারছে, যেটাকে দেখে স্পাইডারও অনেক বেশি খুশি হচ্ছে এবং স্পাইডারকে খুশি দেখতে দেখে এখানে বাকি বাচ্চারা অনেক বেশি খুশি হচ্ছে। পরের মুহূর্তে দেখতে পারি ভারাং এখানে বাকি বাচ্চাগুলোকেও খুঁজে নিয়েছে এবং তারা তাকে বন্দী করে নেয় এবং সে লুয়াককে জানায় তার হাতে বন্দুক নামের যে অস্ত্রটা রয়েছে সেটা তাকে চালানোর জন্য শেখাতে, কিন্তু লুয়াক তখন তাকে মানা করে দেয়। সেই কারণে রেগে গিয়ে এখানে ভারাং লুয়াকের সব থেকে ছোট বোন যে টুক ছিল তাকে মারার চেষ্টা করছে, কিন্তু তার করার আগে আমরা দেখতে পারি এখানে জেক্সেলি, কর্নেল এবং তার বাকি টিমের লোকেরা এখানে পৌঁছে যায় এবং
তারা এখানে তার ওপর অ্যাটাক করে দেয়। এখানে এই অস্ত্রগুলোর জন্য এখানে জেক্সেলে এবং কর্নেল তাদের ওপর অনেক বেশি ভারী হয়ে যায়। প্রথম পর্বটি এখানেই শেষ হয়ে যায়। মুভি এক্সপ্লেনেশনটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো মুভি এক্সপ্লেনিং ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।